দেখবার নানা দিক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন স্বাস্থ্যচিত্র। প্রচন্ড গরমে থমকে গেছে মানুষের স্বাভাবিক জীবন। তাপদাহের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোগ ব্যাধি। রাজধানীর ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে ডায়রিয়া ও হাম সহ নানা রোগ ব্যাধি। আবহাওয়া বিভাগ জানিয়েছে এই তাপদাহ চলবে আরো 2-3 দিন। আগামী সপ্তাহে কালবৈশাখী ঝড় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরো জানাচ্ছেন মইনুল হাসান। এটি রাজধানীর আইসিডিডিআরবির সামনের দৃশ্য। শুক্রবার সকাল থেকেই ঢাকা ও এর আশপাশ থেকে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর এমনই ভিড় ছিল এই হাসপাতালে। ইতিমধ্যেই গেল বছরগুলোর রেকর্ড ভঙ্গ করে প্রতিদিন প্রায় 900 রোগী আসছে কলেরা হাসপাতাল হিসেবে পরিচিত আইসিডিডিআরবিতে। এই হাসপাতালের মতোই রাজধানীর অন্যান্য হাসপাতালেও গরমে জ্বর, সর্দি, হামসহ নানা রোগে আক্রান্তরা ভিড় করছেন। এর মধ্যে শিশু সংখ্যাই বেশি। চিকিৎসকরা বলছেন অতিরিক্ত গরমের কারণেই ভাইরাসজনিত নানা রোগ ব্যাধি বাড়ছে। প্রচন্ড গরম, এই গরমে রাস্তার খাবার দাবার নষ্ট হয়ে যাচ্ছে আশেপাশে, সেগুলো অনেকে খেয়ে অনেকের দুরবস্থা হচ্ছে। তো জ্বর, ঠান্ডা এসব ক্রমশ বেড়ে যাচ্ছে। বাচ্চাদের অনেক নিউমোনিয়া হচ্ছে, জ্বর হচ্ছে। খুবই খেয়াল রাখতে হবে যে খুব বেশি জ্বর হলে বা যদি বেশি সর্দি ঠান্ডা লাগে তাহলে দেরি না করতে বাসায় কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে যে চিকিৎসা গ্রহণ করা, এটা নির্দেশ থাকবে। গ্রীষ্মের এই তাপদাহ অনেকটাই থমকে দিয়েছে নগর জীবন। শুক্রবার জীবন জীবিকার প্রয়োজনে যারা পথে নেমেছিলেন বৈশাখের প্রখর রোদে পুড়তে হয়েছে তাদের। অসহনীয় গরম, ই করা যায় না, সহ্য করা যায় না, এত সহ্য লাগে। কষ্ট হচ্ছে জেনারেল পাবলিক যারা বাইরে থাকছে। আর যখন আমরা বাসায় ফিরছি তখন থাকছে না পানি, থাকছে না কারেন্ট, অতিরিক্ত কষ্ট পাচ্ছে। একটু প্রচন্ড চাপ, সবাই মুশকিল। তবে আবহাওয়াবিদরা এই গরমকে বছরের এ সময়ের স্বাভাবিক রূপ হিসেবে দেখছেন। 2-1 দিনের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা না দেখলেও তারা বলছেন আগামী সপ্তাহে কালবৈশাখী সহ ভারী বৃষ্টি হতে পারে। এই তাপ প্রবাহটা চলছে কিন্তু গত 5 দিন ধরে। হ্যাঁ, এপ্রিল মাসে এই রকমের তাপ প্রবাহ হয়, অন্য বছরও হয়। কারণ 2-3 দিনের মধ্যে 3 দিন এর মাথায় এরকম সময়ে বৃষ্টিপাত হওয়ার আমরা একটা আশা করছি। এপ্রিল ও মে মাসে বেশ কয়েকটি কালবৈশাখী ঝড় আর জুন মাসে মৌসুমী বৃষ্টি শুরু হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ সহ বিভিন্ন দাবিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করলেও বিএনপির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলের অভ্যন্তরীণ কোন্দল এবং সাংগঠনিক দুর্বলতা। তবে বিএনপি মহাসচিব দাবি করেছেন বড় দলের সমস্যা থাকাটাই স্বাভাবিক। অচিরেই সুসংগঠিত হবে বিএনপি। আবু দারদা জোবায়েরের রিপোর্ট। গত ফেব্রুয়ারি মাস জুড়ে তৃণমূল পর্যায়ে নেতাদের মতামতের ভিত্তিতে দলকে সুসংগঠিত করার কর্মসূচি হাতে নেয় বিএনপি। কিন্তু পিলখানা হত্যাকাণ্ড, খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির ইজারা বাতিল সহ নানা ইস্যু বিএনপির সেই উদ্যোগকে কিছুটা বিলম্বিত করে। পাশাপাশি ঢাকা মহানগর সহ দেশের বিভিন্ন জেলায় কমিটি গঠন নিয়ে সংস্কারপন্থী এবং মহাসচিবের অনুসারীদের মধ্যে চাপা ক্ষোভ এবং উত্তেজনা দলের কমিটি গঠনের প্রক্রিয়াকে বিলম্বিত করছে। দলের বিভিন্ন পর্যায়ের নেতারা এ ব্যাপারে মিডিয়ার সামনে কখনো কখনো তাদের প্রতিক্রিয়া জানালেও মহাসচিব তা মানতে নারাজ। একটা বড় বিশাল দল, অনেক নেতা কর্মী আর জনগণের সমর্থন প্রচন্ড। এই দলে এইগুলো এখনো বসা নিয়ে দেখেন তো কিছু, এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার। তাই বলে আপনি যখন কর্মসূচি পালনের ক্ষেত্রে কিন্তু এটা থাকে না, সবাই মিলে দিলে এটা করছে। আমরা একটা সমাধান নিশ্চয়ই উপনীত হবো। আমাদের নেতা কর্মী এবং আপনাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। বিএনপি ইনশাল্লাহ সুসংগঠিত হবে এবং ঐক্যবদ্ধ হবে। তবে বিএনপির তৃণমূল ও বিভিন্ন পর্যায়ের নেতারা মনে করেন এখনই দল পুনর্গঠনের কাজ শুরু করা প্রয়োজন। দলের ভেতরে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, যাদের মেধা আছে, দক্ষতা আছে, যোগ্যতা আছে, যাদের ক্লিন ইমেজ আছে, তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত দলের নেতৃত্বে সেই সব নেতৃবৃন্দকেই আপনার বসানো দরকার বলে আমি মনে করি। বিশেষ করে আমাদের এই চ্যালেঞ্জ, সরকারের যে অপকর্ম, যে স্বৈরাচারী মনোভাব, সেগুলো মোকাবেলা করার জন্য সাবেক সেনা কর্মকর্তা, পেশাজীবী, বুদ্ধিজীবী, আইনজীবী, আপনার শিক্ষাবিদ প্রত্যেককেই
আপনার সমন্বয় করে একত্রিত করে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করেই আমাদের এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তারা আরো বলেন, নাগরিক সমস্যা সহ নানা ইস্যুতে সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে হলেও দ্রুত ঢাকা মহানগর সহ জেলা কমিটিগুলো গঠনের কোনো বিকল্প নেই। আবুদার জুবায়ের, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ক্যাডারভুক্ত 1200 সরকারি কর্মকর্তার ব্যাপারে সিদ্ধান্ত হবে আগামী মাসে। অবিচারের শিকার নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের বিষয়টি দেখবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। প্রশাসনিক রিভিউ কমিটির চেয়ারম্যান প্রধানমন্ত্রীর উপদেষ্টা অধ্যাপক ড আলাউদ্দিন আহমেদ এক সাক্ষাৎকারে একথা জানান। তিনি বলেন, বর্তমান সরকার প্রশাসনে ঢালাওভাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেবে না। রিপোর্ট করছেন আমাদের বিশেষ প্রতিনিধি মানস ঘোষ। জোট সরকারের আমলে বরখাস্ত বা অকালে চাকরি হারানো এবং নিশ্চিত পদোন্নতি বঞ্চিতদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে এই রিভিউ কমিটি গঠন করা হয়। প্রথম দফায় অকালে চাকরি হারানো 112 জনের চাকরি বা অবসরকালীন সুবিধা ফিরিয়ে দেওয়ার সুপারিশ করার পর এখন পদোন্নতি বঞ্চিত 1200 কর্মকর্তা কর্মচারীর সুপারিশ তৈরি করছে কমিটি। আগামী মাসেই এদের ব্যাপারে সিদ্ধান্ত হবে। ধরেন আরো মাস দেড়েক হতে লাগতে পারে ম্যাক্সিমাম। তো নির্ভর করে কেসগুলো কত জটিল, অনেক সময় অনেকগুলো ডেটা পাওয়া যাচ্ছে না। ডেটা বলতে আমি বলছি যে এসএসবি তে স্পষ্ট করে তার নাম নাই, ইনিশিয়ালি ছিল পরে মাঝখানে নাই, তখন এটা খুঁজতে হচ্ছে আমাদের যে কি কারণে, তাহলে তাকে কি মাঝপথে ড্রপ দেওয়া হলো কেন। এসএসবি তে কাউকে যদি বাদ দেয় তাহলে তো বলবে যে কি কারণে বাদ দেওয়া হয়েছে, একটা কারণ তো দেখাবে, এবং নামই নেই, হয়তো আসছিল রিকমেন্ডেড হয়ে মাঝপথে উধাও করে দিয়েছে। তবে এই কমিটিও পদোন্নতির সুপারিশ করছে বিএনপির সময়ে করা বিতর্কিত নীতিমালা ধরে। যে নীতিমালা দিয়ে এখনো প্রমোশন দেওয়া হচ্ছে, এই নীতিমালা বাতিল না হওয়া পর্যন্ত, নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত আমরা তো এটা বলতে পারি না, যে এটা ধরতে পারি না যে পুরনো নীতিমালায় কেসগুলো তো পরীক্ষা করার কোন অবকাশ নেই। তবে আমি মনে করি যে নীতিমালাটি তাড়াতাড়ি অতি শীঘ্রই ওই যে 2002 সালের বিতর্কিত নীতিমালা, সেই নীতিমালাকে রিভিজিট করে, অর্থাৎ পুঙ্খানুরূপে পরীক্ষা করে ওগুলো ক্যাবিনেটে নিয়ে এসে নীতিমালা নতুন করে পাশ করা উচিত। ডক্টর আলাউদ্দিন জানান, সরকার প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে এবার সতর্ক থাকবে। যাদের প্রয়োজন মনে করি যে আমরা আমাদের প্রশাসন চালানোর স্বার্থে অভিজ্ঞতার কারণে বা তাদের যোগ্যতার কারণেই কিছু সংখ্যককে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যায়, সেটা দেওয়া হবে। হয়তো চুক্তিভিত্তিক নিয়োগ তো সবসময় লিমিটেড, কাজে ওটা মাস স্কেলে সবাই চাকরিতে আসছে, এরকম একটা ভুল বোঝাবুঝি আছে বোধ হয়। আমার মনে হয় দ্যাট ইজ টোটালি রং। জোট সরকারের আমলে বঞ্চিত হিসেবে হারানো চাকরি বা প্রাপ্য ফিরে পেতে রিভিউ কমিটির কাছে এ পর্যন্ত আবেদন পড়েছে 6000 কর্মকর্তা কর্মচারীর। কমিটি জানায়, আবেদন করা নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে স্ব মন্ত্রণালয়। মানস ঘোষ, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে মদিনা থেকে জেদ্দায় যাবেন। রাতে জেদ্দা প্রবাসীদের দেয়া এক সংবর্ধনা সভায় যোগ দেবেন তিনি। এর আগে গতকাল মদিনা মুনওয়ারায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করেন তিনি। এ সময় তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করেন। মদিনায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেখানকার গভর্নর প্রিন্স আব্দুল আজিজ বিন মাজিদ। দুর্ঘটনার প্রায় 60 ঘণ্টা পর চট্টগ্রাম বন্দর চ্যানেলে বিশেষ ব্যবস্থায় উভয় পাশ থেকে জাহাজ চলাচল শুরু হয়েছে। ড্রেজিং এর মাধ্যমে চ্যানেল সম্প্রসারণ করে সকাল থেকে বহির্নোঙরে অপেক্ষমান জাহাজগুলোকে বন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এরপর পণ্যবাহী বিদেশি একটি জাহাজ বন্দরে প্রবেশ করে। এর আগে কেবল একমুখী জাহাজ চলাচল করছিল। এদিকে সকালে নৌ পরিবহন মন্ত্রী ড আফসারুল আমিন কর্ণফুলীর মোহনায় দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা পরিদর্শন করেন। পরে তিনি জানান, ডুবে যাওয়া লাইটারেজ জাহাজটি সরিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে চ্যানেলে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক করা হবে। এর মধ্যে বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সে ব্যবস্থাও নেওয়া হবে। এ সময় বন্দর চেয়ারম্যান কমোডর RU আহমেদ ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর সাথে ছিলেন। এদিকে চট্টগ্রাম বন্দর চ্যানেল ও বহির্নোঙরে বারবার জাহাজ ডুবির ঘটনায় ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি। একই সাথে বহির্বিশ্বে ক্ষুণ্ণ হচ্ছে বন্দরের সুনাম। বন্দরের আধুনিকায়ন নিয়ে এবং দুর্ঘটনা রোধে নানা পরিকল্পনার কথা শোনা গেলেও বাস্তবায়ন হয়েছে খুবই কম। এমনকি বন্দরে নেই উদ্ধারকারী জাহাজ বা ক্রেন। মঙ্গলবার লাইটারেজ জাহাজ ডুবির পর উদ্ধার কাজে বন্দর কর্তৃপক্ষের সেই অসহায়ত্ব ফুটে ওঠে। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের তথ্যচিত্র নিয়ে একটু রিপোর্ট।
মঙ্গলবার রাতে জাহাজডুবির প্রায় ৩৫ ঘন্টা পর একমুখে জাহাজ চলাচল শুরু হয়। তবে বন্দর চ্যানেলে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানান বন্দর চেয়ারম্যান। তিনি বলেন, বন্দর আপাতত সচল রাখতে ড্রেজিং এর মাধ্যমে চ্যানেল সম্প্রসারণ করা হচ্ছে। জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখার জন্য আমরা অল্টারনেট একটা চ্যানেলের ব্যবস্থা করছি অলরেডি। আমরা খনক দিয়ে কিছুটা